হ্যালো ভাইয়া পুরা আসসালামু আলাইকুম। পরিমাণগত রসায়ন ক্লাস নাম্বার 3, দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন। 2 নম্বর ক্লাসে আমরা 10টা অর্ধবিক্রিয়া দিয়ে ক্লাস শেষ করেছিলাম। পারম্যাঙ্গানেট পরিণত হয় Mn2+, ডাইক্রোমেট পরিণত হয় 2Cr3+। এরকম 10টা অর্ধবিক্রিয়া দিয়ে আমরা ক্লাস নাম্বার 2 শেষ করেছিলাম। প্রশ্ন আসতেই পারে যে অর্ধবিক্রিয়া কি জিনিস। যে বিক্রিয়ায় শুধু জারণ হয় অথবা শুধু বিজারণ হয় তাকে বলা হয় অর্ধবিক্রিয়া। আর পূর্ণ বিক্রিয়া কাকে বলে? যেখানে জারণ এবং বিজারণ উভয় ঘটনা সংঘটিত হয় তাকে বলা হয় পূর্ণ বিক্রিয়া। আর অর্ধবিক্রিয়া হচ্ছে হয় শুধু জারণ হবে অথবা শুধু বিজারণ হবে। যে 10টা অর্ধবিক্রিয়া আমরা পড়েছিলাম ওর মধ্যে 4টার বিজারণ হয়। কোন 4টা? পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট, কপার 2+ আর I2, এই 4টার বিজারণ হয়, বাকি 6টার জারণ হয়। গত ক্লাস যেখানে শেষ করেছিলাম ওই বিষয়টাকে অবলম্বন করে আজকে ক্লাস নাম্বার 3 আমরা শুরু করব। চলো শুরু করা যাক পরিমাণগত রসায়ন ক্লাস নাম্বার 3। ক্লাস নাম্বার 3 শুরু হবে একটা চমৎকার টপিক দিয়ে। আর আমাদের ক্লাস নাম্বার 3 এর ভিত্তি হচ্ছে ক্লাস নাম্বার 2। অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট এবং FeSO4 অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট এবং FeSO4 জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট এবং FeSO4 জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। সবাই কষ্ট করে খাতায় লিখে নাও। অম্লীয় মাধ্যমে FeSO4 অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট এবং FeSO4 জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। যখনই কোনো জারণ বিজারণ বিক্রিয়া সমতা করতে বলবে প্রথমেই সংশ্লিষ্ট যৌগ দুইটা লিখবা। সংশ্লিষ্ট যৌগ দুইটা লিখলাম, পটাশিয়াম ডাইক্রোমেট আর FeSO4। যখনই জারণ বিজারণ বিক্রিয়া সমতা করতে বলবে প্রথমে সংশ্লিষ্ট যৌগ দুইটার সংকেত লিখবা। লিখলাম পটাশিয়াম ডাইক্রোমেট আর FeSO4। পরে যৌগগুলোকে আয়নিত করবা। প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া কিসের ভিত্তিতে আয়নিত করব? ওই যে গত ক্লাসে মানে ক্লাস নাম্বার 2-তে যে 10টা টেকনিক শিখেছিলাম সেখানে পটাশিয়াম ডাইক্রোমেটের কোন অংশটুকু নিয়ে আলোচনা করেছি? ডাইক্রোমেট আয়ন। ফেরাস সালফেটের কোন অংশটুকু নিয়ে আলোচনা করেছি? Fe2+। আমি আবার রিপিট করছি, ক্লাস নাম্বার 2-তে যে 10টা অর্ধ বিক্রিয়া বা টেকনিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেখানে পটাশিয়াম ডাইক্রোমেটের কোন অংশ নিয়ে আলোচনা করেছি? ডাইক্রোমেট আয়ন। FeSO4 এর কোন অংশ নিয়ে আলোচনা করেছি? Fe2+। লক্ষ্য করো ওই 10টার মধ্যে 4টার বিজারণ হয়। কাদের বিজারণ হয়? পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট, কপার 2+, I2, এই 4টার বিজারণ হয়। যাদের বিজারণ হয় তাদের কাজটা পরে করব।
আমি আবার বলছি, পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট, কপার 2+ I2 এই চারজনের বিজারণ হয়। যাদের বিজারণ হয় তাদের কাজটা পরে করব। তাহলে এখানে এই দুইটার মধ্যে কার বিজারণ হয়? ডাইক্রোমেটের। ডাইক্রোমেটের কাজটা পরে করব। তাহলে প্রথমে Fe2+ এর কাজ করি। Fe2+ পরিণত হয় Fe3+। এই দুইটার মধ্যে কার বিজারণ হয়? ডাইক্রোমেটের বিজারণ হয়। চারজনের বিজারণ হয়, পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট, কপার 2+ I2। যাদের বিজারণ হয় তাদের কাজটা পরে করব। এখানে কার বিজারণ হয়? ডাইক্রোমেট, এর কাজটা পরে করব। এরকম কয়জন আছে? চারজন, ডাইক্রোমেট, পারম্যাঙ্গানেট, কপার 2+ আর I2। ডাইক্রোমেটের বিজারণ হয়, এর কাজটা পরে করব। তাহলে প্রথমে কার কাজ করব? Fe2+। Fe2+ পরিণত হয় Fe3+। জারণ মানের হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। Fe2+ পরিণত হয় Fe3+। জারণ মানের হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানের হ্রাস মানে বিজারণ। Fe2+, Fe3+, জারণ মানের বৃদ্ধি, বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। ইলেকট্রন লিখবো কি দেখে? কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 1, একটা ইলেকট্রন। আর কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ। কেন্দ্রীয় মৌল আয়রন একটা, 1 দ্বারা গুণ, ওভারঅল -1 ইলেকট্রন। ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম জারণ অর্ধ বিক্রিয়া। ইকুয়েশন নাম্বার 1 বা রোমানে 1 লিখলেও হবে, তোমার যেভাবে সুবিধা লাগে। ডাইক্রোমেট আয়ন যখন বিক্রিয়া করে, আমি গতদিন তোমাকে শিখিয়ে দিয়েছিলাম, পরিণত হয় 2Cr3+। ডাইক্রোমেট আয়ন যদি বিক্রিয়া করে পরিণত হয় 2Cr3+। তোমাদের মনে রাখা প্রয়োজন, জানা প্রয়োজন যে দুইটা থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। তাহলে ডাইক্রোমেটে কেন্দ্রীয় মৌল ক্রোমিয়াম। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। তাহলে ডাইক্রোমেটে কেন্দ্রীয় মৌল ক্রোমিয়াম, দুইটার মধ্যে যার পরিমাণ কম। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখব? সবার শেষে। অক্সিজেন -2, 7টার জন্য -14। কেন্দ্রীয় মৌল ক্রোমিয়ামের জারণ মান কখন লিখব? সবার শেষে। কত লিখব? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0, আর চার্জ থাকলে যত চার্জ সেটাই সমস্ত যৌগের জারণ মান। তাহলে এখানে সমস্ত যৌগের জারণ মান -2। ক্রোমিয়ামের জারণ মান কখন লিখব? সবার শেষে। কত লিখব? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। সমস্ত যৌগের জারণ মান -2 মিলাইতে হইলে ক্রোমিয়াম +12। জারণ মান লিখতে হয়
প্রতিটি মৌলের জন্য, দুইটার জন্য +12, একটার জন্য +6। জারণ মান লিখতে হয় প্রতিটি মৌলের জন্য, দুইটার জন্য +12, একটার জন্য +6। লক্ষ্য করো, কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস, এখানে +6, এখানে +3, এখানে +6, এখানে +3। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস, হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। জারণ মানের বৃদ্ধি মানে জারণ, হ্রাস মানে বিজারণ। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। এখানে ক্রোমিয়াম +6, এখানে +3। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? হ্রাস। হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। ইলেকট্রন লিখবো কিভাবে? কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। পার্থক্য মানে বড় মাইনাস ছোট। +6 আর +3 মধ্যে পার্থক্য হচ্ছে 3। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য 3, ইলেকট্রন সংখ্যা 3। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল ক্রোমিয়াম 2টা, ওভারঅল 6টা ইলেকট্রন। এখানে সামথিং নিউ ফর ইউ, একেবারে নতুন কিছু তোমার জন্য। নতুন কি? বামে অক্সিজেন আছে, ডানে কি অক্সিজেন আছে? নাই, কিন্তু সমতা করতে বলছে তো। বামে অক্সিজেন আছে, ডানে নাই। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলা অক্সিজেন, ডানে ততগুলা পানি। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলো অক্সিজেন, ডানে ততগুলো পানি। আমি রিপিট করছি, অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলো অক্সিজেন, ডানে ততগুলো পানি। ডানে যতগুলো পানি, বামে তার দ্বিগুণ H+। বামে অক্সিজেন আছে, ডানে নাই, সমতা করতে বলেছে। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলো অক্সিজেন, ডানে ততগুলো পানি। ডানে যতগুলো পানি, বামে তার দ্বিগুণ H+। বিজারণ অর্ধ বিক্রিয়া, ইকুয়েশন নাম্বার হচ্ছে 2। আমরা ঘুরে আসি প্রথম থেকে, আমরা জিনিসটা রিভাইজ করি। অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট এবং FeSO4 জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। যখনই জারণ বিজারণ বিক্রিয়া সমতা করতে বলবে, প্রথমে সংশ্লিষ্ট যৌগ দুইটার সংকেত লিখব, তারপরে এদেরকে আয়নিত করব। কিসের উপর ভিত্তি করে? এই ক্লাস নাম্বার 2তে আমরা যে 10টা টেকনিক শিখেছিলাম, সেখানে পটাশিয়াম ডাইক্রোমেটের কোন অংশ নিয়ে কাজ করেছি? ডাইক্রোমেট আয়ন। FeSO4 এর কোন অংশ নিয়ে কাজ করছি? Fe2+। এই দুইটার মধ্যে কার বিজারণ হয়? ডাইক্রোমেটের। ডাইক্রোমেট, পারম্যাঙ্গানেট, কপার 2+, I2, এই 4 জনের বিজারণ হয়। যাদের বিজারণ হয় এদের কাজ পরে করব। তাহলে ডাইক্রোমেটের কাজটা পরে করব। ডাইক্রোমেটের বিজারণ হয়, তাহলে প্রথমে Fe2+ এর কাজ। Fe2+ পরিণত হয় Fe3+। তোমাদের আবার লেখা লাগবে না নতুন করে, আমি মুছে আরেকবার রিভাইজ দিচ্ছি। Fe2+ পরিণত হয় Fe3+। জারণ মানের বৃদ্ধি মানে জারণ, হ্রাস মানে বিজারণ। জারণ মানে হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। জারণ মানের বৃদ্ধি, বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। পার্থক্য অলওয়েজ ধনাত্মক, কোনো চিহ্ন বসবে না। পার্থক্য মানে বড় মাইনাস ছোট। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য 1, ইলেকট্রন 1টা। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল আয়রন 1টা, 1 দ্বারা গুণ।
জারণ অর্ধ বিক্রিয়া, ইকুয়েশন নাম্বার 1। ডাইক্রোমেট আয়ন পরিণত হয় 2Cr3+। এখানে কেন্দ্রীয় মৌল ক্রোমিয়াম। কেন্দ্রীয় মৌল এর জারণ মান কখন লিখব? সবার শেষে। দুইটার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখব সবার শেষে। তাহলে অক্সিজেন -2, 7টার জন্য -14। কেন্দ্রীয় মৌলের জারণ মান কত লিখব? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। সমস্ত যৌগের জারণ মান -2, মিলাইতে হলে ক্রোমিয়াম +12। দুইটার জন্য +12 জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। একটার জন্য +6। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। এখানে ক্রোমিয়াম +6, এখানে +3। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? হ্রাস। হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। তো যেটা বলছিলাম, এখানে ক্রোমিয়াম +6, এখানে +3। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস। হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। ইলেকট্রন লিখবো কিভাবে? কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য = ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 3, ইলেকট্রন হচ্ছে 3টা। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ। কেন্দ্রীয় মৌল ক্রোমিয়াম 2টা, তাহলে ওভারঅল 6টা ইলেকট্রন। জারণ মানের হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য = ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 3, ইলেকট্রন 3টা। গুণ করব কেন্দ্রীয় মৌলের সংখ্যা। কেন্দ্রীয় মৌল ক্রোমিয়াম 2টা, 2 দ্বারা গুণ, ওভারঅল 6টা ইলেকট্রন। বামে অক্সিজেন আছে, ডানে কি আছে? না। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলো অক্সিজেন, ডানে ততগুলো পানি। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলো অক্সিজেন, ডানে ততগুলো পানি। ডানে যতগুলো পানি, বামে তার দ্বিগুণ H+। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলো অক্সিজেন, ডানে ততগুলা পানি। ডানে যতগুলা পানি, বামে তার দ্বিগুণ H+। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলো অক্সিজেন, ডানে ততগুলা পানি। বামে 7টা অক্সিজেন, ডানে 7টা পানি। ডানে যতগুলা পানি, বামে তার দ্বিগুণ H+। বামে যতগুলা অক্সিজেন, ডানে ততগুলা পানি। ডানে যতগুলা পানি, বামে তার দ্বিগুণ H+। 7টা অক্সিজেন, ডানে 7টা পানি। ডানে 7টা পানি, বামে 14টা H+। ইকুয়েশন নাম্বার 2। রোমান অথবা ইংলিশ যে কোনো একভাবে 2 লিখলেই হবে। তাহলে আমি আরেকবার বলছি, অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলা অক্সিজেন, ডানে ততগুলো পানি। ডানে যতগুলা পানি, বামে তার দ্বিগুণ H+। এখন লক্ষ্য করো, দিস ইজ এ থিম অফ অক্সিডেশন রিডাকশন। এটা জারণ বিজারণের একটি নীতি। জারণে যতগুলা ইলেকট্রন ছাড়ে, বিজারণে ঠিক ততটি ইলেকট্রন গ্রহণ করে। আমি রিপিট করছি, জারণ বিজারণের মূল নিয়ম হচ্ছে, জারণে যে কয়টা ইলেকট্রন ছাড়বে, বিজারণে ঠিক ততগুলা ইলেকট্রন গ্রহণ করবে। সহজ করে বলি, এই উভয় সমীকরণের ইলেকট্রন সমান হতে হবে। জারণে যে কয়টা ছাড়বে, বিজারণে ঠিক ততটি গ্রহণ করতে হবে। তাহলে 2 সমীকরণের ইলেকট্রন সমান হতে হবে। বুদ্ধি করো তো, কি করলে সমান হবে? 1 নাম্বারটাকে 6 দ্বারা গুণ করলে কয়টা ইলেকট্রন হয়? 6টা।
আর 2 নাম্বারটা 1 দ্বারা গুণ করলে কয়টা ইলেকট্রন হয়? 6টা। নিয়ম হচ্ছে জারণে যে কয়টা ইলেকট্রন ছাড়বে বিজারণে ঠিক ততটি ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ এই 2 সমীকরণে ইলেকট্রন সমান হতে হবে। কিভাবে হবে? এইভাবে হবে, 1 into 6 এবং 2 into 1। এক নম্বরকে 6 দ্বারা গুণ করছি আর 2 নম্বরকে 1। এক নাম্বারকে 6 এবং 2 নাম্বারকে 1 দ্বারা গুণ করছি, গুণ করে তারপরে যোগ করে দিছি। এই যে ইলেকট্রন +6 ইলেকট্রন -6 ইলেকট্রন কাটা গেছে, +6 ইলেকট্রন -6 ইলেকট্রন কাটা গেছে। 6Fe2+, এক নাম্বারকে 6, 2 নংকে 1 দ্বারা গুণ করছি, গুণ করে যোগ করে দিছি। যখন যোগ করছি +6 ইলেকট্রন -6 ইলেকট্রন কাটা গেছে, 6Fe2+, ডাইক্রোমেট আয়ন 14H+, 6Fe2+, ডাইক্রোমেট আয়ন 14H+, 6Fe3+, 2Cr3+, আর 7 অণু পানি। দুই সমীকরণের ইলেকট্রন যখন সমান হয়ে যাবে তখন যোগ করে দিয়েছি। +6 ইলেকট্রন -6 ইলেকট্রন কাটা গেছে, এক নংকে 6 এবং 2 নংকে 1 দ্বারা গুণ করছি। উদ্দেশ্য মহৎ, যেন দুই সমীকরণের ইলেকট্রন সমান হয়, তারপরে যোগ করে দিছি যে 6Fe2+, ডাইক্রোমেট আয়ন 14H+, 6Fe3+, 2Cr3+, 7 অণু পানি। দেন লাস্ট লাইন, আজকের ক্লাসের শেষ লাইন, কিন্তু এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলোর মধ্যে একটি। প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পাই। এখন কথা হচ্ছে দর্শক আয়ন কি জিনিস। আমরা যখন আয়নিত করেছিলাম পটাশিয়াম ডাইক্রোমেট থেকে ডাইক্রোমেট আয়ন, তখন কি বাদ রেখে আসছিলাম? পটাশিয়াম। তাহলে পটাশিয়াম একটি দর্শক আয়ন। আমরা যখন FeSO4 থেকে Fe2+ বানিয়েছিলাম, কি বাদ রেখে আসছিলাম? সালফেট। তাহলে সালফেট একটি দর্শক আয়ন। আয়নিত করার সময় যাদেরকে আমরা বাদ দিয়েছিলাম তারা হচ্ছে দর্শক আয়ন। কঠিন কথাবার্তা, আমরা আরেকটু সহজ কথাবার্তা বলার চেষ্টা করব। এখন যেটা বলছিলাম আমি আবার বলি, পটাশিয়াম ডাইক্রোমেটকে যখন ডাইক্রোমেট আয়ন বানিয়েছি, কি বাদ রেখেছিলাম? পটাশিয়াম।
FeSO4 কে যখন Fe2+ বানিয়েছিলাম কি বাদ রেখেছিলাম? সালফেট। যেগুলো বাদ রেখে আসছিলাম সেগুলো হচ্ছে দর্শক আয়ন। তবে জিনিসটাকে যেটা বলছিলাম আমরা একটু সহজে ভাববো। সবাই আমার সাথে লক্ষ্য করো, দর্শক আয়ন সরবরাহ করা মানে স্বাভাবিক করা। আমার সাথে একটু মুখে বলো, দর্শক আয়ন সরবরাহ করা মানে স্বাভাবিক করা। প্রশ্ন আসবেই যে ভাইয়া কিভাবে স্বাভাবিক করা? চার্জকে চার্জবিহীন করা। আমি রাফ লিখে দিই, রাফ। রাফ মানে এগুলো আমরা পরীক্ষায় লিখবো না, এগুলা পারার সুবিধার্থে মনে রাখবো। রাফ মানে পরীক্ষায় লেখা যাবে না। দর্শক আয়ন সরবরাহ করা মানে স্বাভাবিক করা। কিভাবে? চার্জকে চার্জবিহীন করা। দর্শক আয়ন সরবরাহ করা মানে স্বাভাবিক করা। কিভাবে? চার্জকে চার্জবিহীন করা। দর্শক আয়ন সরবরাহ করা মানে স্বাভাবিক করা। কিভাবে? চার্জকে চার্জবিহীন করা। বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় বা প্রথম জীবনে ফিরে গিয়ে। বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে। যে Fe2+ বিক্রিয়ক না উৎপাদ? বিক্রিয়ক। সে কিভাবে স্বাভাবিক হবে? প্রথম অবস্থায় ফেরত গিয়ে। Fe2+ প্রথম অবস্থায় ছিল FeSO4, তাহলে বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে। Fe2+ প্রথম অবস্থায় ছিল FeSO4, ফিরে গিয়ে স্বাভাবিক হয়েছে। দর্শক আয়ন সরবরাহ করা মানে স্বাভাবিক করা। কিভাবে? চার্জকে চার্জবিহীন করা। বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে। Fe2+ প্রথম অবস্থায় ছিল FeSO4, সমতার জন্য 6। সাথে সাথে সমতা করে ফেলবো। প্লাস বিক্রিয়ক, বামের গোলা বিক্রিয়ক, ডানের গোলা উৎপাদ। বিক্রিয়ক স্বাভাবিক হবে, বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে। ডাইক্রোমেট আয়ন প্রথম অবস্থায় ছিল পটাশিয়াম ডাইক্রোমেট। সমতা করাই আছে যে ডাইক্রোমেট 1 মোল, এখানে 1 মোলই আছে। সমতা করা না থাকলে এখানে যেমন 6 ছিল, এখানে 6 দিয়ে সমতা করে ফেলছি। এখানে 1 আছে, এখানে আর 1 দেওয়ার দরকার নাই। বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম জীবনে ফিরে গিয়ে। Fe2+ প্রথম জীবনে ছিল FeSO4, সমতার জন্য 6। ডাইক্রোমেট বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে। ডাইক্রোমেট প্রথম অবস্থায় ছিল পটাশিয়াম ডাইক্রোমেট। এগুলো মনে রাখতে হবে। H+ মানে অ্যাসিড। এই যে H+ মানে অ্যাসিড, H+ মানে অ্যাসিড। যেহেতু এখানে সালফেট আছে এই কারণে দিলাম সালফিউরিক অ্যাসিড। H+ মানে অ্যাসিড, যেহেতু সালফেট আছে এই কারণে দিলাম সালফিউরিক অ্যাসিড। হাইড্রোজেন 14টা, সমতার জন্য 7। এই 7 দোকানে কত হলো? 14। H+ মানে অ্যাসিড, যেহেতু সালফেট আছে এই কারণে দিলাম সালফিউরিক অ্যাসিড। হাইড্রোজেন 14টা, সমতার জন্য দিলাম 7। বামের কাজ শেষ। বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে। Fe2+ প্রথম অবস্থায় ছিল FeSO4, 6 দিয়েছি, সমতা মিলাইছি। ইনস্ট্যান্ট প্রতিটার জন্য প্রতিটা শেষ করব। ডাইক্রোমেট বিক্রিয়ক না উৎপাদ? বিক্রিয়ক।
বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম জীবনে ফিরে গিয়ে। ডাইক্রোমেট প্রথম জীবনে ছিল পটাশিয়াম ডাইক্রোমেট। এক আছে, এক দিলেও যা, না দিলেও তা। H প্লাস মানে অ্যাসিড, মুখে বলো H প্লাস মানে অ্যাসিড। যেহেতু সালফেট আছে আমরা দিলাম সালফিউরিক অ্যাসিড। হাইড্রোজেন 14টা, সমতার জন্য দিলাম 7। এখন বিক্রিয়কের কাহিনী শেষ। উৎপাদ। উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়। উৎপাদ স্বাভাবিক হবে কিসের ছোঁয়ায়? অ্যাসিডের ছোঁয়ায়। এই যে Fe3+ উৎপাদ, সে কিভাবে স্বাভাবিক হবে? সালফিউরিক অ্যাসিডের ছোঁয়ায়। উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়। H+ মানে অ্যাসিড, যেহেতু সালফেট আছে লিখছি সালফিউরিক অ্যাসিড। হাইড্রোজেন 14টা, সমতার জন্য 7। এই যে হাইড্রোজেন 7 দোকানে 14। উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়। Fe3+ এর মধ্যে অ্যাসিডের ছোঁয়া দিলাম। অ্যাসিডকে সালফিউরিক অ্যাসিড। Fe সালফিউরিক অ্যাসিডের ছোঁয়ায় হলো FeSO4। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হবে যোজনী। তারপর সমতা। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হবে যোজনী, তারপর সমতা। আমার জায়গা নাই, আমি এখানে লিখে দিলাম মডুলাস অফ চার্জ ইজ ইকুয়াল টু যোজনী। আয়রনের চার্জ +3, যোজনী 3। যোজনীর আগে কোনো প্লাস মাইনাস হয় না। আয়রনের চার্জ +3, যোজনী 3। লক্ষ্য করো, আমি যদি লিখি A2B3, ধরো লিখলাম A2B3, এর যোজনী কত? 3, বি এর যোজনী কত? 2। সহজ করে বলি না, আমার যোজনী তোমার নিচে, তোমার যোজনী আমার নিচে। A2B3 এর যোজনী 3, বি এর যোজনী 2। এর যোজনী 3, বি এর যোজনী 2। আমার যোজনী তোমার নিচে, তোমার যোজনী আমার নিচে। আর যেটা চার্জ থাকবে সেটাই যোজনী। যোজনীর আগে কোনো প্লাস মাইনাস হয় না। আয়রনের চার্জ +3, যোজনী 3। আয়রনের যোজনী সালফেটের নিচে, সালফেটের যোজনী 2 আয়রনের নিচে। আমার যোজনী তোমার নিচে, তোমার যোজনী আমার নিচে। তাহলে উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়। আয়রনকে আমাদের অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের ছোঁয়া দিলাম, হইল আয়রন সালফেট। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হবে যোজনী। আয়রনের চার্জ +3, তাহলে যোজনী 3। আয়রনের যোজনী সালফেটের নিচে, সালফেটের যোজনী আয়রনের নিচে। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হবে যোজনী, তারপর সমতা। আয়রন এখানে আছে কয়টা? 6টা, এখানে 2টা, সমতার জন্য 3। অ্যাসিডের ছোঁয়া দিলাম আয়রনকে, আবার অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের ছোঁয়া দিলাম আয়রন সালফেট। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হবে যোজনী। আয়রনের চার্জ +3, তাহলে যোজনী 3। অ্যাসিডের ছোঁয়া দিলাম আয়রন সালফেট। আয়রনের যোজনী 3, সালফেটের নিচে, সালফেটের যোজনী 2 আয়রনের নিচে। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হবে যোজনী, তারপরে সমতা। আয়রন এখানে যোজনী মিলাইলাম, আয়রনের যোজনী 3 সালফেটের নিচে, সালফেটের যোজনী 2 আয়রনের নিচে। পরে মিলাবো সমতা। আয়রন 6টা, এখানে 2টা, সমতার জন্য 3। এই যে 3 দোকানে 6টা আয়রন হইল। উৎপাদ একটা স্বাভাবিক করলাম। ক্রোমিয়াম উৎপাদ। উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়। উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়।
এই ক্রোমিয়ামকে আমাদের অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের ছোঁয়া দিলাম, হইল ক্রোমিয়াম সালফেট। ক্রোমিয়াম উৎপাদ, সে তো স্বাভাবিক নাই, চার্জ আছে, চার্জ থাকলে স্বাভাবিক না। উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়। ক্রোমিয়ামকে অ্যাসিডের ছোঁয়া দিলাম, হইল ক্রোমিয়াম সালফেট। আমাদের অ্যাসিড তো সালফিউরিক অ্যাসিড। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হবে যোজনী। ক্রোমিয়ামের যোজনী 3 সালফেটের নিচে, সালফেটের যোজনী 2 ক্রোমিয়ামের নিচে। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হবে যোজনী। ক্রোমিয়ামের যোজনী 3, চার্জ প্লাস 3, যোজনী 3, চার্জ ইজ ইকুয়াল টু যোজনী। ক্রোমিয়ামের যোজনী 3 সালফেটের নিচে, সালফেটের যোজনী 2 ক্রোমিয়ামের নিচে। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাইছি যোজনী, তারপরে কি মিলাইতে হবে? সমতা। এখানেও ক্রোমিয়াম 2টা, এখানেও 2টা, সমতা মিলে গেছে। পানি স্বাভাবিক আছে, তার দর্শকায়ন লাগবে না। পানির তো কোনো চার্জ নাই, সে স্বাভাবিকই আছে, তার দর্শকায়ন লাগবে না। আর একেবারে দিনের শেষে অন্তিম কালে ভাবতে হবে পটাশিয়ামের কথা। একেবারে সবার শেষে কার কথা ভাবতে হবে? পটাশিয়ামের কথা। সবার শেষে কার কথা ভাববে? পটাশিয়ামের কথা। বামে পটাশিয়াম আছে, ডানে খুঁজো। ডানে কি কোনো পটাশিয়াম আছে? নো। বামে পটাশিয়াম আছে, ডানে কি কোনো পটাশিয়াম আছে? নো। পটাশিয়াম অ্যাসিডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। সালফেটের যোজনী 2, পটাশিয়ামের নিচে 2। আর পটাশিয়ামের যোজনী 1, সালফেটের নিচে 1। দেয়া যে কথা, না দেওয়া একই কথা। সবার শেষে কার কথা ভাববা? পটাশিয়ামের কথা। বামে পটাশিয়াম আছে, ডানে কি আছে? নাই। পটাশিয়াম অ্যাসিডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। পটাশিয়াম অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। সালফেটের যোজনী 2, এই জন্য পটাশিয়ামের নিচে 2। আমার যোজনী তোমার নিচে, তোমার যোজনী আমার নিচে। এখন চলো মিলাই। বামে সালফেট আছে 6টা আর 7টা। বামে সালফেট আছে 6টা আর 7টা, 7 6 13টা। ডানে আছে 3 3 9, 9 3 12 আর 1 13টা। বামে সালফেট আছে 6টা আর 7টা, 13টা। ডানে কয়টা? 3 3 9, 9 3 12, 12 আর 1 13টা সালফেট। তাহলে বামেও 13টা সালফেট, ডানেও 13টা সালফেট। সমতা মিলে গেছে। আমি লাস্ট লাইনটা আরেকবার দেখায় দিই। এই একই রকম আলোচনা আগামী কয়েক ক্লাস ধরে চলতে থাকবে। প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পাই। দর্শক আয়ন সরবরাহ করা মানে স্বাভাবিক করা। কিভাবে? চার্জকে চার্জবিহীন করা। চার্জ আছে, তাকে চার্জবিহীন করব। বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে। Fe2+ বিক্রিয়ক কিভাবে স্বাভাবিক হবে? প্রথম অবস্থায় ফিরে গিয়ে। Fe2+ প্রথম অবস্থায় ছিল FeSO4। সাথে সাথে সমতা করতে হবে, সমতার জন্য 6। বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে। ডাইক্রোমেট বিক্রিয়ক প্রথম অবস্থায় ছিল পটাশিয়াম ডাইক্রোমেট। এখানেও একটা, এখানেও একটা। H+ মানে মুখে বলো, H+ মানে অ্যাসিড, মুখে বলতে হবে। H+ মানে অ্যাসিড, মুখে বলো, আমার সাথে বলো। H+ মানে অ্যাসিড। যেহেতু এখানে সালফেট আছে, তাহলে আমরা কোন অ্যাসিড লিখব? সালফিউরিক অ্যাসিড। সাথে সাথে সমতা করতে হবে, হাইড্রোজেন 14টা, সমতার জন্য 7। বাম পাশ শেষ। বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে, সাথে সাথে সমতার জন্য 6। বিক্রিয়ক স্বাভাবিক হবে প্রথম অবস্থায় ফিরে গিয়ে। H+ মানে অ্যাসিড, যেহেতু সালফেট আছে, সালফিউরিক অ্যাসিড। হাইড্রোজেন 14টা, সমতার জন্য 7, 7 দুগুণে 14। উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়। উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের স্পর্শে।
Fe3+ উৎপাদ, অ্যাসিডের ছোঁয়া দিলাম, আমাদের অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, আয়রন সালফিউরিক অ্যাসিডের ছোঁয়ায় পরিণত হয় আয়রন সালফেট। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হবে যোজনী, চার্জ ইজ ইকুয়াল টু যোজনী, যোজনীর আগে কোনো প্লাস মাইনাস হবে না। আয়রনের চার্জ +3, তাহলে যোজনী 3। উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়। আয়রনকে আমাদের অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের ছোঁয়া দিলাম, অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হবে যোজনী। আয়রনের যোজনী 3, সালফেটের নিচে, সালফেটের যোজনী 2, আয়রনের নিচে। আমার যোজনী তোমার নিচে, তোমার যোজনী আমার নিচে, যোজনী ক্রসে বসে। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাইলাম যোজনী, তারপরে সমতা। আয়রন 6টা, এখানে 2টা, সমতার জন্য 3। ক্রোমিয়াম 3+ উৎপাদ, উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়। ক্রোমিয়ামকে আমাদের অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের ছোঁয়া দিলাম, হইল ক্রোমিয়াম সালফেট। উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়। ক্রোমিয়ামকে আমাদের অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের ছোঁয়া দিলাম, হইল ক্রোমিয়াম সালফেট। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হবে যোজনী। ক্রোমিয়ামের যোজনী 3, সালফেটের নিচে, সালফেটের যোজনী 2, ক্রোমিয়ামের নিচে। ক্রোমিয়াম উৎপাদ স্বাভাবিক হবে অ্যাসিডের ছোঁয়ায়। ক্রোমিয়ামকে আমাদের অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের ছোঁয়া দিলাম, হলো ক্রোমিয়াম সালফেট। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হবে যোজনী, চার্জ ইজ ইকুয়াল টু যোজনী। ক্রোমিয়ামের চার্জ +3, তাহলে যোজনী 3, যোজনীর আগে কোনো প্লাস মাইনাস হবে না। আমার যোজনী তোমার নিচে, তোমার যোজনী আমার নিচে। ক্রোমিয়ামের যোজনী 3, সালফেটের নিচে, সালফেটের যোজনী 2, ক্রোমিয়ামের নিচে। অ্যাসিডের ছোঁয়া দিয়ে প্রথমে মিলাতে হবে যোজনী, তারপর সমতা। ক্রোমিয়াম এখানেও 2টা, এখানেও 2টা, সমতা মিলে গেছে। পানি স্বাভাবিক আছে, তার দর্শকায়ন লাগবে না। চার্জ থাকলে দর্শকায়ন লাগে, এরকম চার্জ না থাকলে, স্বাভাবিক থাকলে দর্শকায়ন লাগে না। আর একেবারে অন্তিম কালে, শেষ মুহূর্তে, সবার শেষে কার কথা ভাববা? পটাশিয়ামের কথা। বাম পার্শ্বে পটাশিয়াম আছে, ডানে কি পটাশিয়াম আছে? নাই। বামে পটাশিয়াম আছে, ডানে কি পটাশিয়াম আছে? নাই। পটাশিয়াম অ্যাসিডের সাথে যুক্ত হয়, পটাশিয়াম আর সালফিউরিক অ্যাসিড মিলে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। বামে পটাশিয়াম আছে, ডানে কি পটাশিয়াম আছে? নাই। পটাশিয়াম অ্যাসিডের সাথে যুক্ত হয়, পটাশিয়াম অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। সালফেটের যোজনী 2, এজন্য পটাশিয়ামের নিচে 2। পটাশিয়ামের যোজনী 1, সালফেটের নিচে কিছু বসে নাই। যোজনী 1 দেয়া যে কথা, না দেওয়া একই কথা। মনে রাখবা, আমার যোজনী তোমার নিচে, তোমার যোজনী আমার নিচে। সবার শেষে কার কথা ভাববা? পটাশিয়ামের কথা। পটাশিয়াম কার সাথে যুক্ত হয়? অ্যাসিডের সাথে। পটাশিয়াম অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। বামে পটাশিয়াম আছে, ডানে নাই। পটাশিয়াম কার সাথে যুক্ত হয়? অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। এখন চলো মিলাই। বামে সালফেট হচ্ছে 7, 6, 13টা। ডানে হচ্ছে যে 3 3 9, 9 3 12 আর 1 13। বামে সালফেট 7 6 13, ডানে 3 3 9, 9 3 12 আর 1 13। তাহলে বামেও সালফেট 13টা, ডানেও 13টা, সমতা মিলে গেছে। সবার শেষে কার কথা ভাববা? পটাশিয়াম। পটাশিয়াম কার সাথে যুক্ত হয়? অ্যাসিডের সাথে। পটাশিয়াম অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট। লক্ষ্য করো, আমরা জারণ বিজারণ সমতাকৃত সমীকরণ আজকে জাস্ট শুরু করলাম। আগামী কয়েকটা ক্লাস যাবত আমরা জারণ বিজারণ এই সমতাকরণ নিয়ে আলোচনা করব। একই রকম আলোচনাই চলবে। আর আমাদের আলোচনার ভিত্তি হবে ক্লাস নাম্বার 2 এ যে 10টা টেকনিক শিখেছিলাম, সেই 10টা টেকনিক। আর এই জারণ বিজারণ সমতাকৃত সমীকরণগুলো আয়ত্ত করতে হলে খুবই ঠান্ডা মাথায়, আস্তে আস্তে,
স্লোলি বুঝে বুঝে আমাদেরকে আগাইতে হবে। আমরা একটু আগেও বলছি, আবার বলছি যে একই পড়া আগামী 2-3 ক্লাস যাবত চলতে থাকবে। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে আজকে যা যা পড়িয়েছি এগুলো চমৎকার ভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। যে কারো যে কোনো ধরনের সমস্যা হলে কমেন্টে, ইনবক্সে, ফোনে অথবা সরাসরি আমার সাথে দেখা করে প্রবলেমটা সলভ করে নাও। বাট গুরুত্বপূর্ণ ইস্যু, দিনের পড়াটা দিনের মধ্যে পড়ে শেষ করবা। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে একই রকম পড়া নিয়ে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।